নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয় বাংলাদেশে জঙ্গি আছে কি নেই। এই প্রশ্নটি উত্থাপনের কারণ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আপনারা সকলে জানেন যে বাংলাদেশ পুলিশ গত দিন সাতেক আগে একটা গুরুতর বার্তা দেশবাসীকে দিয়েছে এবং তারা সাংবাদিক বৈঠক করে বলেছে যে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা বা ভবন সেগুলির ওপর জঙ্গি আক্রমণের আশঙ্কা তারা করছেন। তার মধ্যে জাতীয় সংসদ ভবন, বিমানবন্দর এবং অন্যান্য যে গুরুত্বপূর্ণ স্থাপনা, সচিবালয়, এসব তো আছেই। এমনকি তারা বলেছেন যে এই আক্রমণ সেনা ক্যান্টনমেন্টের ওপরেও হতে পারে। অর্থাৎ খুব বড় ধরনের একটা পরিকল্পনা জঙ্গিরা করেছে এমন খবর বাংলাদেশ পুলিশের কাছে এসেছে। তার ভিত্তিতে তারা একটা সতর্ক বার্তা দিয়েছে, একটা বিজ্ঞপ্তি এবং সেই সঙ্গে একটি সাংবাদিক বৈঠকে এই বিষয়টি বিস্তারিতভাবে জানানো হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, যিনি মূলত অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়টি দেখেন এবং যার অধীনে পুলিশ বাহিনী কাজ করে, তিনি কয়েকদিন পরেই ঢাকায় একটি অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের সঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে এসব সম্পূর্ণ ভিত্তিহীন কথা। বাংলাদেশে কোনো জঙ্গি নেই, বরং তিনি এটার মধ্যে একটা রাজনীতি টেনে এনেছেন। সেই রাজনীতি হচ্ছে যে তিনি বলতে চেয়েছেন যে ফ্যাসিস্ট জমানায়, এখন ফ্যাসিস্ট জমানা বলতে এই মুহূর্তে বাংলাদেশে শেখ হাসিনার জমানাকে বোঝানো হয়। তিনি বলতে চেয়েছেন যে ফ্যাসিস্ট জমানাতে জঙ্গিবাদের একটা ধুঁয়ো তোলা হয়েছিল, অর্থাৎ জঙ্গি ছিল না কিন্তু জঙ্গি জঙ্গি করে একটা রাজনীতি করা হয়েছে এবং বহু মানুষকে দমন পীড়ন করা হয়েছে। এইটাই ছিল তার বক্তব্য, সালাউদ্দিন আহমেদের বক্তব্য। যদিও তারেক রহমানের একজন উপদেষ্টা তিনি উল্টো কথা বলেছেন। একই দিনে তিনি সাংবাদিকদের বলেছেন যে বাংলাদেশে জঙ্গিবাদ আছে, জঙ্গি আছে, সরকার চেষ্টা করছে যে এই জঙ্গিদের নির্মূল করা, শূন্যে নামিয়ে আনা তাদের কার্যকলাপকে এবং জঙ্গিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া, এইটা সরকারের লক্ষ্য। আগের দিন তথ্যমন্ত্রী তিনিও একই কথা বলেছেন যে জঙ্গিবাদের সমস্যা, জঙ্গিপনার সমস্যা এগুলি বাংলাদেশে আছে এবং এগুলিকে বর্তমান সরকার দমন করবে। শুধু তাই নয়, তথ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা তারা দুজনে আরও একটি কথা বলেছেন। তারা বলেছেন যে জঙ্গি তো ছিলই, কিন্তু জঙ্গিরা অনেক বেশি মাথাচাড়া দিয়েছিল বিগত 18 মাস, অর্থাৎ যে সময়টিতে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতাসীন ছিল, তখন জঙ্গিরা অনেক বেশি সক্রিয় ছিল। এখন এই যে কথাগুলি তারা বলেছেন, তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থাৎ যার দায়িত্ব জঙ্গি দমন করা এবং জঙ্গিবাদের সমস্যা নিয়ে মানুষকে সচেতন করা, তিনি দেখা গিয়েছে সম্পূর্ণ উল্টো কথা বলেছেন। কারণ তথ্য সম্প্রচার মন্ত্রী, তিনি সরকারের মুখ, তিনি তথ্য সম্প্রচার দেখেন, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ রেডিও, বাংলাদেশ সরকারের তথ্যাবলী কিভাবে মানুষ পেতে পারেন, এই সমস্ত বিষয়ে তার দেখার কথা। সেদিক থেকে তাকে খানিকটা সরকারের মুখপাত্রের ভূমিকাও পালন করতে হয়। একইভাবে তথ্য সংস্কৃতি বিষয়ক, তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা, তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা, ফলে প্রধানমন্ত্রীকে তিনি এই করণীয় সম্পর্কে জানান। তিনিও বলেছেন যে জঙ্গি ভেরি মাচ আছে এবং তিনিও ইউনূস জমানাকে নিশানা করেছেন, বলেছেন যে এই সময় জঙ্গিরা অনেক বেশি মাথাচাড়া দিয়েছেন। এটা ঘটনা যে এই দুজনেই কেউই নতুন কথা বলেননি, বরং ঘোর বাস্তব কথা বলেছেন। কারণ আমরা সকলেই জানি, বেশি দিনকার আগের কথা নয়, যে বাংলাদেশের পরিস্থিতিটা কোন জায়গায় চলে গিয়েছিল। শুধুমাত্র যে ভারতের তরফে জঙ্গি তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছিল তাই নয়, বাংলাদেশের অভ্যন্তর থেকেও এই বিষয়গুলি উঠছিল এবং জানা যাচ্ছিল যে সরকারের একটা মদতেই কিন্তু জঙ্গিরা অনেক বেশি তৎপর হয়ে উঠেছে। এবং আমরা তো দেখেছি যে গণ অভ্যুত্থানের সময় কিভাবে জেল ভেঙে জঙ্গিরা পালিয়ে গিয়েছে, কিভাবে অস্ত্রাগার লুট হয়েছে এবং সরকারের বদান্যতায় কিভাবে দাগি দেশবিরোধী জঙ্গিরা তারা জামিনে মুক্ত হয়েছে।
এই ঘটনা কিন্তু ইউনূস সরকারের জমানায় ঘটেছে, যা অতীতে কোনো সরকারের জমানায় এতটা ঘটেনি। একেবারে ঘটেনি একথা বলা যাবে না, কিন্তু ইউনূস সরকারের জমানাতে মনে করা হচ্ছিল যে এগুলোকে সরকার কোনো অপরাধ মনে করে না, জঙ্গিরা আর 5 জনের মতো ঘুরে বেড়াবে, তারা তাদের কাজ করবে, জঙ্গিপনা করবে, এটাকেও যেন সরকার কিছু মনে করে না। তাই সরকারি আইনজীবীরা তারা কেউ আদালতে দাঁড়িয়ে বিচারকদের উদ্দেশ্যে বলেননি যে এই ধরনের লোকেদের জামিন হলে পরে দেশের কত বড় বিপদ হতে পারে, দেশবাসীর কত বড় বিপদ হতে পারে। এবং এটাও ঘটনা যে কোনো বিচারক, কোনো বিচারপতি তারাও কিন্তু সরকারি আইনজীবীকে এই প্রশ্ন করেননি যে এই যে জামিনের আবেদন এসছে, এই জামিনের আবেদন কেন সরকার মঞ্জুর করছে, এই দাবিও কিন্তু তারা কেউ, বা এ প্রশ্নও তারা কেউ করেননি। তার কারণ এই প্রশ্ন করার জন্য একটা পরিবেশ দরকার হয়, অনুকূল পরিবেশ দরকার হয়। বাংলাদেশের আদালতগুলো কিন্তু নিরাপদ ছিল না, বিচারপতিরাও নিরাপদে ছিলেন না। বাংলাদেশে বিচারপতির ওপরে হামলা হয়েছে, হাইকোর্টের বিচারপতির ওপর এজলাসে হামলা হয়েছে, এই ঘটনাও ইউনূসের জমানাতে ঘটেছে। ফলে স্বভাবতই তারা জঙ্গিবাদকে কিভাবে দেখেছে এইটা সকলের জানা। এবং যে অস্ত্রগুলি লুট হয়েছিল তার অধিকাংশই কিন্তু ফেরত আসেনি। একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রকাশ্যে এই কথা স্বীকার করেছে। এবং এই যে গত 2024 জুলাই মাস থেকে বাংলাদেশ সেনাবাহিনী ময়দানে আছে, তারা তাদের নানা ধরনের অভিযানের কথা আমরা বিভিন্ন সময় শুনেছি, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী খুব বড়ভাবে অস্ত্র উদ্ধার করেছে এরকম ঘটনাও কিন্তু নেই। ফলে যে অস্ত্রগুলি প্রায় কয়েক হাজার আগ্নেয়াস্ত্র, লক্ষাধিক বুলেট, এই যে বিষয় যেগুলি সমস্ত লোপাট হয়েছে সেগুলি কোথায় কিভাবে ব্যবহৃত হয়েছে এই নিয়ে অনেক প্রশ্ন আছে। এবং আমরা তো দেখেছি যে কিভাবে মব লিঞ্চিং হয়েছে, সেখানেও দেখা গেছে যে কতিপয় মানুষ গোটা ঘটনাটি ঘটাচ্ছে, মুহূর্তের মধ্যে কাউকে হত্যা করে তারপর তারা চলে যাচ্ছে, কিন্তু পরে যেটা সামনে আসছে সেটা হচ্ছে যে মব লিঞ্চিং, অর্থাৎ দলবদ্ধভাবে হত্যা। কিন্তু দেখা যাচ্ছে তার মধ্যেও জঙ্গিদের একটা বিশেষ ভূমিকা থাকছে। এখন আসি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কথায়। তিনি এই যে কথাটি বলেছেন, যেভাবে খুব হালকা চালেই কথাটি বলেছেন, এবং এই কথাটা এর আগে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন তিনিও ঠিক একইভাবে এই হালকা চালে কথাটি বলতেন যে বাংলাদেশে জঙ্গি বলে কিছু নেই, বাংলাদেশের জঙ্গি বলে কিছু নেই। আমরা খুব খুশি হতাম যদি বাংলাদেশে সত্যি এই ধরনের কোনো জঙ্গিবাদের সমস্যা না থাকতো। ভারতেও এই সমস্যা নেই এ কথা বলা যাবে না, ভারতের সরকার যথেষ্ট তৎপর, রাজ্য সরকারগুলি তৎপর, কিন্তু বাংলাদেশ সরকারের যে বলা যায় যে এই বিষয়ে তাদের যে বক্তব্যগুলি সামনে আসছে, দায়িত্বশীল পদ থেকে যে বক্তব্যগুলি সামনে আসছে সেগুলি খুব উদ্বেগজনক। যে কথা আমি আগেই বলছিলাম যে বিগত অন্তর্বর্তী সরকার তারা এটা নিয়ে কোনো রকম উদ্বেগ, উৎকণ্ঠা, পদক্ষেপ কিছুই করেনি, বরং খানিকটা সরকারের মদতে, প্রশাসনের মদতে সেখানে জঙ্গিরা নতুন করে মাথাচাড়া দিয়েছে। আবার স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, নির্বাচনে জিতে এসেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি দেখা যাচ্ছে যে এই গোটা জিনিসটার মধ্যে একটা রাজনীতির মোড়ক দিচ্ছেন। তিনি বলছেন যে এটা শেখ হাসিনার সময়কার সাজানো গল্প, অর্থাৎ শেখ হাসিনা যে তার 15-16 বছরের রাজত্বে জঙ্গি দমন অভিযান করেছিলেন, এটা ঘটনা যে ঢাকার মতো শহরে একটা হোলি আর্টিজান বেকারিতে যে আক্রমণের ঘটনা, জঙ্গি আক্রমণের ঘটনা, যাতে প্রায় 21 জনের প্রাণ গিয়েছে, তার মধ্যে 17 জন বিদেশি, এই যে লজ্জাজনক, উদ্বেগজনক ঘটনা বাংলাদেশে ঘটেছে, এবং সেই জঙ্গিদের কিন্তু দমন করা হয়েছে, এটাও একই সঙ্গে সত্যি দমন করা হয়েছে। এবং বোঝা গিয়েছিল যে এই ব্যাপারে আত্মতুষ্টির কোনো অবকাশ নেই, তার কারণ হাসিনা সরকার তার আগে থেকেই জঙ্গি দমন অভিযানে মনোনিবেশ করেছিল, তারপরেও ওই ঘটনা ঠেকানো যায়নি। বিএনপির 2001 থেকে 6 শেষবার তারা যখন ক্ষমতায় ছিল, আবার তারা দুযুগ পর ক্ষমতায় এসছে, নির্বাচনে জিতে তারা ক্ষমতায় এসছে, গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় আসীন হয়েছে। 2001 থেকে 6 ওই যে সরকারের সময়টা, ওই সময়টাও কিন্তু বাংলাদেশের ইতিহাস ঘাটলে দেখা যাবে যে জঙ্গিদের তৎপরতা এবং তাদের নানান ধরনের কর্মকাণ্ড একটা উদ্বেগের, বিরাট উদ্বেগের কারণ হয়েছিল বাংলাদেশের অভ্যন্তরে। একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আবার ভারত বিরোধী জঙ্গি
গোষ্ঠীর মাথাচাড়া দেওয়া, এটা নিয়েও একাধিক ঘটনা ঘটেছে। আমরা সবাই জানি চট্টগ্রামে 10 ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনা, যেগুলি পরবর্তীকালে তদন্তে জানা গিয়েছিল যে সেই অস্ত্রগুলি পাঠানো হচ্ছিল ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ভারতে অবস্থানকারী বিচ্ছিন্নতাবাদী এবং জঙ্গি সংগঠনগুলিকে সাহায্য করার জন্যে। এবং সেই চক্রের মধ্যে বোঝা গিয়েছিল যে পাকিস্তান এবং চীন, এই দুটো দেশ ওই গোটা চক্রটার মধ্যে ছিল বাংলাদেশের একাংশ, যাদের পরবর্তীকালে জেল হয়েছিল, মৃত্যুদণ্ড হয়েছিল, আবার আদালত তাদেরকে খালাসও করে দিয়েছে। আমরা এটাও জানি যে বাংলাদেশের সিরিয়াল ব্লাস্টের যে ঘটনাগুলি ঘটেছিল সেগুলোও কিন্তু শুধুমাত্র যে বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা তা কিন্তু নয়। জঙ্গিবাদ কখনো কোনো একটি দেশের অভ্যন্তরীণ সমস্যা হতে পারে না, কারণ জঙ্গিদের যে আন্তর্জাতিক নেটওয়ার্ক, যে ভাবনা নিয়ে তারা চালিত হয়, সেই ভাবনাতে এটা সব দেশের জন্যই উদ্বেগের। এবং ভারতের জন্যে অবশ্যই বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাবলী উদ্বেগের। যদি ভারতে এরকম ঘটনা ঘটে অবশ্যই সেটা বাংলাদেশের জন্য উদ্বেগের ঘটনা। তেমনি বাংলাদেশেও এই যে সম্প্রতি যেটা দেখা যাচ্ছে, এই ঘটনা কিন্তু অতীতে কখনো দেখা যায়নি, যে পুলিশ প্রশাসন এক কথা বলছে আর তাদের অভিভাবক তিনি সম্পূর্ণ উল্টো কথা বলছেন। অর্থাৎ পুলিশ যারা একটা পেশাদার বাহিনী, তারা 5 জনকে গ্রেপ্তার করেছে গত পরশুদিন, এবং তারা বলেছে যে এদের পেছনে বিদেশিদের হাত আছে, পাকিস্তানের কিছু জঙ্গি সংগঠনের মদত আছে, আফগানিস্তানের জঙ্গি সংগঠনের মদত আছে। অথচ দেখা যাচ্ছে যে এমনকি এটাও তারা বলেছে, পুলিশ কর্তারা এটাও বলেছেন যে 2 জন বরখাস্ত সেনা সদস্য, তাদের সঙ্গে কিছু জঙ্গি গোষ্ঠীর যে যোগাযোগ, অন্তরঙ্গ যোগাযোগ, গোপন বৈঠক, এই সমস্ত কিছু তারা জানতে পেরেছে, যার ভিত্তিতে ওই যে সতর্কবার্তাটা দেওয়া হয়েছিল যে দেশ জুড়ে একটা বড় ধরনের জঙ্গি হামলার আশঙ্কা পুলিশ তারা গোয়েন্দা সূত্রে জানতে পেরেছিল। এত বড় একটা বিষয় যখন পুলিশ হেডকোয়ার্টার থেকে বলা হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে তাদের অভিভাবক তিনি, অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি উল্টো কথা বলছেন। এটা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে সকলেই খুব অনেকেই বিরক্তি প্রকাশ করছেন, অনেকেই উদ্বেগ প্রকাশ করছেন। আমি আজকেই বাংলাদেশের একটি মিডিয়াতে দেখছিলাম, বাংলাদেশের মানবাধিকার নিয়ে এবং এই জঙ্গিবাদের সমস্যা নিয়ে কাজ করে এরকম একটি সংগঠনের কর্তা ব্যক্তি, শীর্ষ ব্যক্তিত্ব, তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যে সরকার যদি এইভাবে সমস্যাটাকে দেখে তাহলে কিন্তু দেশের জন্যে এবং এই উপমহাদেশের জন্য অত্যন্ত ভয়ঙ্কর একটা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এখন শেখ হাসিনাকে নিয়ে অনেক রকম সমস্যা আছে, অনেক জ্বালা যন্ত্রণা বিএনপির আছে, কারণ দুটো রাজনৈতিক দল। বিএনপি নিশ্চয়ই তারা শেখ হাসিনার প্রশংসাও করবে না, তারা শেখ হাসিনার ত্রুটি বিচ্যুতি তুলে ধরবে। কিন্তু যদি যে কোনো এই জঙ্গিপনার মতো সমস্যার ক্ষেত্রেও শেখ হাসিনাকে টেনে গোটা জিনিসটাকে ওই একটা খেলা হবে মেজাজে নিয়ে যাওয়া হয়, রাজনীতিতে যেটা বাংলাদেশে একটা চালু শব্দ একটা সময় ছিল, আমি বলবো যে যারা এইসব শব্দ আমদানি করেছিলেন তারাও দেশের ভালো চাননি। সেই যে আওয়ামী লীগের যে নেতারা, তারা এখন দেশে নেই, তারাও দেশে ফিরছেন না, তারাও নানান কুকর্ম করে দেশ থেকে পালিয়ে গিয়েছেন। কিন্তু এই যে মানসিকতা, যে একটা গুরুতর বিষয়কে খেলা হবে মেজাজে দেখা, এটাও কিন্তু ভয়ঙ্কর। যে আজকের সরকার, আজকের প্রশাসক যারা আছেন ক্ষমতায়, তারা যদি এই ক্ষেত্রেও আওয়ামী লীগ আর শেখ হাসিনা, এই জমানা ওই জমানা এবং এটা তাদের সাজানো অভিযোগ, এইভাবে যদি জঙ্গিবাদ এবং জঙ্গি দের কার্যকলাপটাকে লঘু করার চেষ্টা করেন, তাহলে সেটা শুধুমাত্র কিন্তু বাংলাদেশের সমস্যা হবে না, সেই সমস্যা কিন্তু গোটা উপমহাদেশের এবং ভারতের জন্য তো সত্যিই খুব উদ্বেগের। তার কারণ ভারতের অতীত অভিজ্ঞতা ভালো নয়, বিশেষ করে বিএনপি সরকারের সময় তো একেবারেই খারাপ অবস্থায় গিয়েছিল। কিন্তু ভারত বর্তমান যে তারেক রহমানের সরকার, সেই সরকারকে স্বাগত জানিয়েছে, সেই সরকারের সঙ্গে সুসম্পর্ক গড়ার বার্তা দিয়েছে। বাংলাদেশ থেকেও সেই একই বার্তা এসছে। কিন্তু যেভাবে জঙ্গি সমস্যা, যেটা দুদেশের অভিন্ন সমস্যা, সেই সমস্যাকে যদি এক পক্ষ এইভাবে লঘু করে দেখে, তাহলে ভারতের জন্যও কিন্তু সেটা উদ্বেগেরই কারণ। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।